সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে। ধনীরা আরো ধনী হচ্ছে এবং গরিবরা আরো গরিব। কি ভাবছেন আমার আপনার কথা বললাম না? মোদি 3.0 2024-25 বাজেট কিন্তু বুঝিয়ে দিয়েছে মধ্যবিত্তের অবস্থানটা ঠিক কোথায়। স্বভাবতই এই বাজেট নিয়ে কেউই খুশি নয়। এবার বলি বাজেট কি। ধরুন আমরা মাসে 10,000 টাকা রোজগার করি। এবার কোন খাতে কিভাবে ব্যয় করব তার একটা বাজেট বা পরিকল্পনা করে রাখি। ঠিক সেই রকম ভাবেই সরকারি বাজেট 3 প্রকার: অপারেটিং বা বর্তমান বাজেট, মূলধন বা বিনিয়োগ বাজেট এবং নগদ বাজেট। এই বাজেট মূলত দেশের একটি চলতি অর্থবছরের আয় ব্যয়ের হিসেব। তবে এই বর্তমান অর্থবছরের আয় ব্যয়ের হিসেব করতে গিয়ে বাজেটে কার কি লাভ হলো আসুন জেনে নেওয়া যাক। নমস্কার, হিস্ট্রিলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, মধ্যবিত্তকে আরো স্বস্তি দেওয়ার লক্ষ্যে করের হার কমানোর জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে, যার মানে 2024-এর সরকারের বাজেট অনুযায়ী মধ্যবিত্তরা প্রায় 17,500 টাকা, বেশ মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন, অর্থাৎ মাসে প্রায় 1450 টাকা। কিন্তু এর পেছনে রয়েছে আরো একটি গভীর সত্য। আপনারা হয়তো এই বাজেটে একটি টার্ম খুব শুনে থাকবেন, যেটি নিয়ে চর্চাও হচ্ছে খুব, এলটিসিজি। এলটিসিজি হলো লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যাকে সহজ ভাষায় বলতে গেলে 1 বছরের থেকে বেশি সময় ধরে রাখা কোনো ইনভেস্টমেন্ট বা শেয়ার অথবা ইকুইটি মিউচুয়াল প্ল্যানের বিক্রি থেকে পাওয়া লাভকে বলে এলটিসিজি। 2024-এর আগে পর্যন্ত কোনো সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো বিক্রির লাভের উপরে 10% কর দিতে হতো, যা নতুন বাজেট অনুযায়ী করের হার বেড়ে 12.5% করা হয়েছে এবং সময়ের ক্ষেত্রেও কিছুটা পরিমাণ ব্যবধান রাখা হয়েছে, যেটা 1 বছর ছিল সেটা 2 বছর করা হয়েছে। ফলে আশঙ্কা করাই যায় যে সময় বাড়ার ফলে লাইবিলিটিসও আমার আপনার বাড়তেই থাকবে। এবং তাতে এটাও বলা হয়েছে 1 বছরের মধ্যে আপনার লাভ 1.25 লাখের থেকে কম হলে এই ট্যাক্স আপনাকে দিতে হবে না। কিন্তু এক্ষেত্রে অনেকেই বলবেন তাতে সমস্যাটা কোথায়। এখন বলি, এই করের ক্ষেত্রে ইন্ডেক্সেশন, বাংলায় যা সূচীকরণ, সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার বলি ইন্ডেক্সেশন কি। ইন্ডেক্সেশন হলো আপনার লাভ, ক্ষতি অথবা সম্পত্তি বিনিয়োগের ক্রয় মূল্য সামঞ্জস্য করে কর দায় কমিয়ে দেবে, ফলে অধিক লাভ করতে সক্ষম হবেন। এবার প্রশ্ন আসতেই পারে, মধ্যবিত্তের জন্য অসুবিধাগুলো কি কি? তবে এর মধ্যেও একটি শর্ত রয়েছে। আপনি যদি 2001 সালের আগে কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন, তবে সব ক্ষেত্রেই আপনি ইন্ডেক্সেশনের সুবিধা পাবেন। পরবর্তী ক্ষেত্রে সেটা আর পাওয়া যাবে না। ধরুন আপনার কোনো সম্পত্তি রয়েছে যেটির 10 বছর আগেকার মূল্য 50 লক্ষ টাকা। মুদ্রাস্ফীতির ফলে সেটির দাম এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 80 লাখ টাকা। এবার আপনি যদি সেই সম্পত্তিটাই বিক্রি করতে যান 90 লক্ষ টাকায়, তাহলে আপনি 10 লক্ষ টাকা লাভ করলেন। কিন্তু প্রধান সমস্যাটা এখানেই, আগের বাজেট অনুসারে 10 লক্ষের 20% অর্থাৎ 2 লক্ষ টাকা কর দিতে হতো ইন্ডেক্সেশন হিসেবে। কিন্তু এই ইন্ডেক্সেশন বন্ধ হওয়ার ফলে ক্যাপিটাল গেইন ট্যাক্সের জন্য এই বাড়তি যে 40 লক্ষ টাকা, তার 12.5% অর্থাৎ 5 লক্ষ টাকা আপনাকে কর দিতে হবে। এমনকি এসটিসিজি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরও 15% থেকে 20% কর করে দেওয়া হয়েছে। মধ্যবিত্তের আরো কোথায় সমস্যা সেটাও বলছি। ধরুন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, সেখান থেকে একটা স্যালারি পান। সেই স্যালারির কিন্তু 30% আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রেও আপনি ধরুন টিভি কিনতে গেলেন, সেখানেও এক্সট্রা ট্যাক্স। ধরুন একটা ফ্রিজ কিনতে গেলেন, সেখানেও এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে। এছাড়াও জমি, বাড়ি বা ভবিষ্যতের পরিকল্পনা করে কোথাও ইনভেস্টমেন্ট
বা সঞ্চয় করবেন সে কথা তো বাদই দিলাম, কত টাকা ইনকাম করলে ঠিক কত শতাংশ কর দিতে হবে সেই ছবি একটা আমি স্ক্রিনে দিয়ে দেব। তাও আপনাকে বলছি 5% কর দিতে হবে এখন 3 থেকে 7 লাখ টাকা আয়ের ক্ষেত্রে। আগে 10% কর দিতে হতো 6 থেকে 9 লাখ টাকা আয়ের ক্ষেত্রে, যেটা এখন 7 থেকে 10 লাখ টাকা করা হয়েছে। 15% করও 9 থেকে 12 লাখ টাকা আয়ে দিতে হতো, যেটা বদলে 10 থেকে 12 লাখ টাকা করা হয়েছে। শুধু বদলায়নি 20% ও 30% করের ক্ষেত্রে। আগেও 20% কর দিতে হতো 12 থেকে 15 লাখ টাকা আয়ের ক্ষেত্রে, এবং এখনো তাই রয়েছে। এইরকম ভাবে 30% কর দিতে হবে 15 লাখ বা তার বেশি আয়ের ক্ষেত্রে, যেটিতে এখনো কোনো বদল ঘটেনি। কিন্তু ধরুন যার আয় কোটি টাকা কি তারও বেশি, তাকেও এই 30% করের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকেরই মতে এটা কি বৈষম্য নয়? এর ফলে আপনার ঠিক কতধিক সুবিধা হবে সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে সেকশন 80D, 80TTA, 80TTB এর সিদ্ধান্তের ওপরে, যেখানে 2004 সালে এই LTCG অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 0% ছিল, সেখানেই 2018 সালে সেটিকে বাড়িয়ে 12.5% করে দেওয়া হয়েছে। যেই মধ্যবিত্তরা এতটা বিপর্যয়ের মধ্যে রয়েছে, মজার ব্যাপার হলো সেই মধ্যবিত্তদের নিয়েই গঠিত হয় ভারতবর্ষের জনসংখ্যার প্রায় 31%। আরিন ক্যাপিটালের চেয়ারম্যান মোহন দাস পাই একটি সাক্ষাৎকারে বলেছিলেন, দেশের মধ্যবিত্ত বাসিন্দারা বিশ্বের সবথেকে জনবহুল দেশে বেশিরভাগ করটাই দিয়ে অসুখী হচ্ছে। তিনি এও বলেছেন, মধ্যবিত্তরা কোনো করে ছাড় পাচ্ছে না, বরং উল্টে মুদ্রাস্ফীতি ঘটছে, ফলে খরচ বাড়ছে, ছাত্রদের ফি বাড়ছে এবং জীবনযাত্রার খরচ বেড়েছে। ফলে তাদের ট্যাক্সের কমানোর দিকে সকলেরই নজর দেওয়া উচিত। অন্যদিকে এই বাজেটে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। 3টি ক্যান্সারের ওষুধ এবং এক্সরে মেশিনের ওপর আমদানি শুল্ক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এ সত্ত্বেও বিশেষজ্ঞরা বলছেন এটি একটি হতাশাজনক বাজেট। আসলেই তাই। একটু তলিয়ে ভাবুন তো, করোনা পরিস্থিতি মোকাবিলা করার পরবর্তী সময়ে নিপা ভাইরাস, জিকা ভাইরাস, চাঁদিপুরার মতো একের পর এক ভাইরাস বিভিন্ন রাজ্যে মহামারী ছড়াচ্ছে। কিন্তু এত কিছু সত্ত্বেও জনস্বাস্থ্য নিয়ে কোনো প্রস্তাবই কেন্দ্রীয় বাজেটে নেই। যদিও স্বাস্থ্য খাতে 90,958.63 কোটি টাকা ধার্য করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তবুও বিশেষজ্ঞরা মনে করছেন জনস্বাস্থ্য ও প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য কোনো রকম পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এত কিছু করা সত্ত্বেও এই বাজেটের একটি ভালো এবং উল্লেখযোগ্য দিক হলো বন্যা সংস্থা মোকাবিলা করার জন্য বিহারের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে 11,500 কোটি টাকা। কিন্তু পশ্চিমবঙ্গের কথা সেখানে কোথাও উল্লেখ নেই। এমনিতেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই চাকরির সংকট দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মধ্যবিত্তের কোনো রকম সম্পত্তি বাড়ানো বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনোরূপ লাভের মুখ দেখা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে মোবাইল ফোন এবং মোবাইল অ্যাক্সেসরিজের ওপর কর ছাড় রয়েছে। সোনা, রূপো এবং প্লাটিনামের ক্ষেত্রে কর কমেছে, কিন্তু সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে কিন্তু কোনো রদবদল ঘটেনি। সাম্প্রতিককালে বিভিন্ন নেটওয়ার্কে দাম বাড়িয়ে দেওয়ার ফলে ফোনে কথা বলার ক্ষেত্রেও সাধারণ মানুষের একটু ব্যাঘাতি ঘটছে। মজার ব্যাপার হলো এই ফোনের ব্যবহার কিন্তু আমাদের জীবনযাত্রায় কোনায় কোনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা একটা ভাবনার বিষয়। মধ্যবিত্তের অধিকারকে সর্বত্র খর্ব করা হচ্ছে না? আপনাদের কি মনে হয়? আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানান।